দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আপনাকে স্বাগত আমাদের একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আসার জন্য। আপনার সাথে কথা বলার আগে আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্পর্কে আমরা একটি পরিচিতি দিতে চাই। বাংলাদেশের দ্বীপাঞ্চল ভোলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে আন্দালিব রহমান পার্থর বাবা, যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিচিত নাম, নাজির রহমান মঞ্জু। তিনি সেই ভোলার স্কুল থেকে তিনি যেমন এসএসসি পাশ করেছেন, তেমনি রাজধানীর যেটি কায়েদে আজম কলেজ, এখন সোহরাওয়ার্দী কলেজ নামে পরিচিত, সেখানেই তিনি ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন 1969 সালে। তার পড়াশোনার এই শেষ পর্যায়ে আসার পর তিনি 1969 সালের গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। একই রকমভাবে 1971 সালের মুক্তিযুদ্ধে একেবারে সম্মুখভাবে তিনি অংশগ্রহণ করে সশস্ত্র সংগ্রাম করেন 9 নম্বর সেক্টর, যেটি ভোলাকে স্বাধীন করার পাশাপাশি ভোলার ওই অঞ্চলের বিশেষ করে খুলনা পর্যন্ত তিনি স্বাধীনতা অর্জন করেছেন 1971 সালে সামনের সারিতে দাঁড়িয়ে এবং সশস্ত্রভাবে। মুক্তিযুদ্ধের পর তিনি দেশ পুনর্গঠনে আবার রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করেন, রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং রাজনীতিতে যুক্ত হয়ে কখনো তিনি মন্ত্রী, কখনো তিনি রাজপথের আন্দোলন করেছেন। একই রকমভাবে তিনি মন্ত্রিত্ব করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কখনো তিনি রাজনীতি করতে গিয়ে এক দল অর্থাৎ জাতীয় পার্টির থেকে তিনি 4 দলীয় জোটে যুক্ত হয়েছেন, যদিও তার সাথে তারই নেতা হোসেন মোহাম্মদ এরশাদ বিশ্বাস ভঙ্গ করে 4 দলীয় জোট ত্যাগ করে আসলেও তিনি বাংলাদেশ জাতীয় পার্টি নামে গঠন করে বিজেপি নামে তিনি বিএনপিতে থেকে গেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত অর্থাৎ 2008 সালের 6 এপ্রিল পর্যন্ত তিনি 4 দলীয় জোটের নেতা হিসেবে তিনি রাজপথে সংগ্রাম করে গেছেন বাংলাদেশের মানুষের অধিকার, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার। একই সাথে যখনই দায়িত্ব পেয়েছেন, তখনই সুযোগ পেয়েছেন, তখনই ভোলার উন্নয়নে, ভোলার আধুনিক বাস টার্মিনাল থেকে শুরু করে মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ভূমিকা এলাকায় যেমন রেখেছেন, তেমনিভাবে এলাকার মানুষও তাকে প্রতিদান দিয়েছে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার। তারই যোগ্য উত্তরসূরি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি রাজনীতির আরেক বৈরী সময় তার বাবার অনুপস্থিতিতে বিজেপির এক সম্মেলনে দায়িত্ব দেওয়া হয় 2008 সালে এই পার্টির চেয়ারম্যান হিসেবে। সে সময় ছিল 111 সরকার, অর্থাৎ 1-11 সরকার। সেই সরকারের সময় এক কঠিনতম পরিস্থিতির মধ্যে তিনি নিজেকে রাজনৈতিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও তুলনামূলকভাবে তরুণ হওয়ার ফলেও তাকে যারা প্রবীণ রাজনীতিবিদ ছিলেন তারা তাকে সাদরে যেমন গ্রহণ করেছেন, একই রকমভাবে বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। বিশেষ করে 2008 সালের নির্বাচনে ভোলা 1 আসন থেকে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ার পর তিনি জাতীয় সংসদে তার সেই জোরালো ভূমিকা, তার সেই বক্তব্য, যার অনেকের নাম উল্লেখ করতে সেই সময় যখন ভয় পেতেন তখন তাদের নাম ধরে তিনি তাদের অনিয়ম, দুর্নীতি এবং সরকারের, বিশেষ করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ নানা ইস্যুতে ছিলেন সরব এবং শেয়ার মার্কেট থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি নিয়ে তিনি সংসদে যেমন ছিলেন, একই রকমভাবে তিনি রাজনীতির মাঠেও বক্তব্য, বিবৃতি ছাড়েননি এবং তার কারণেই সেই সময়কার তৎকালীন সরকার আওয়ামী লীগের মধ্যে অনেক আত্মীয় স্বজন থাকা অবস্থায় তাকে কারাবরণ করতে হয়। মাসখানেকেরও বেশি সময় ধরে তিনি কারা অন্তরীণ ছিলেন। পরে জামিনে বেরিয়ে এসে আবারও সেই রাজনীতির সোচ্চার হয়ে ওঠেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আজ তিনি আমাদের সাথে আছেন। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি তো তুলনামূলকভাবে তরুণ এবং এখন যদিও তারুণ্যের একটি সরকার বা ছাত্র জনতার অভ্যুত্থানে চলছে, কিন্তু আপনি সেই 2008 সাল, তারপরে সংসদ, সে সময় যে আপনি আপনার যে সরকারের, সেই সরকারের কাছে আপনার যেসব দাবি, যেসব বক্তব্য সংসদে এবং সংসদের বাইরে রাজপথে ছিল, তখন আপনি কিভাবে বুঝতেন যে এরকম একটি পরিস্থিতি, কেন বলতেন তখন এরকম করে? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা তো গতানুগতিক রাজনীতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যখনই রাজনীতি এসেছি সবসময় চেতাম একটা কনস্ট্রাকটিভ, গঠনমূলক সমালোচনা সরকারের করার জন্য।
আনফর্চুনেটলি আমাদের পার্লামেন্টে বা আমাদের সংসদে ওই রেওয়াজটা উঠে গিয়েছিল। আমাদের রেওয়াজটাই ছিল ব্যক্তি আক্রমণ করা বা অনেকখানি ইতিহাস নিয়ে কথা বলা, এবং সরকারের মানুষের টাকায় আপনি যে সংসদে বসে আছেন এবং আপনার যে দায়িত্ব বস্তুনিষ্ঠ কথা বলা, হোমওয়ার্ক করা, এটা মেম্বার অফ পার্লামেন্টে যেত। আমি সবসময় সেটা করারই চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যে মানুষ সেটা গ্রহণ করেছে। এই কারণে আমরা যেই কথাগুলি বলতাম, আপনি মনে করেন কুইক রেন্টাল বা সেই সময় আপনার প্রবাসীদের নিয়ে যেই কথাগুলি, তারপর দরবেশ থেকে আরম্ভ করে শেয়ার মার্কেটের দুর্নীতি, দেখুন এই কথাগুলি বের করার জন্য বা আইজিডব্লিউ বলেন, আইসি যে দুর্নীতিগুলি হতো, পাওয়ার প্ল্যান্টের দুর্নীতি, এগুলি বলার জন্য অ্যাকচুয়ালি ইউ নিড লট অফ হোমওয়ার্ক। আপনার তো অনেক পড়াশোনা করতে হয়, আমাদের তো আর সব এক্সপার্টিস থাকে না। আপনাদের মতোই সাংবাদিকদের সাথে আমরা বসে বসে অনেক জানার চেষ্টা করতাম যে কি হচ্ছে না হচ্ছে। তা গুড পার্ট যে মানুষ গ্রহণ করে এবং আমার ভালো লেগেছে। এরপরেও আমি যখন সংসদ দেখেছি, যদিও বিরোধী দলের পর তো সংসদ তেমন থাকেনি, বা টকশোতেও দেখেছি, অনেক ইয়াং জেনারেশনকে দেখেছি যে বস্তুনিষ্ঠ কথা বলার যে একটা প্রক্রিয়া বাংলাদেশে আরম্ভ হচ্ছে, এই জিনিসটাই আমরা চাই। এবং আমরা চাই আগামীতেও যারা ইয়াং জেনারেশন যারা আসবে রাজনীতিতে, তারা পড়াশোনা করে যদি সরকারে থাকে তাহলে সরকারের প্ল্যানস অ্যান্ড সরকারের কি করা উচিত, যদি বিরোধী দলে থাকে তাহলে বস্তুনিষ্ঠ সরকারের কিভাবে সমালোচনা করা যায়, লেখাপড়া করে এই ব্যাপারে হোমওয়ার্ক করে, আমি মনে করি সেটা করলে জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে। যেসব বিষয়ে সরকারকে সিদ্ধান্ত বদলের দাবি তুলেছিলেন, একই রকমভাবে সংসদের বাইরে রাজপথেও সরকার, আওয়ামী লীগ সরকারকে বা তৎকালীন 14 দলীয় সরকার, মহাজোটের সরকারকে আপনি সেসব দাবি যদি তারা শুনতো, তাহলে তাদের পরিণতি আজকের যে পালিয়ে যাওয়ার পরিণতি, এটা কি হতো? যেমন আমি সবচেয়ে আগে ডক্টর ইউনূস সাহেবের কথাই পার্লামেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের মতো একটা গ্লোবাল অ্যাসেটকে আমরা যদি ব্যবহার করতাম তাহলে আমাদের জন্য আরও বেটার হতো বাংলাদেশের জন্য, তাহলে হয়তো আর আজকে এই দিন আসতো না। আমরা গণতন্ত্র বারবার কথা বলেছিলাম যে গণতন্ত্র মাইন্ডসেটে তত্ত্বাবধায়ক কোর্টের উপর বা আদালতের উপর ভর করে সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা উঠানোর পায়তারা করছিলেন, আমরা খুব স্ট্রংলি অপোজ করেছিলাম। কারণ আমরা জানতাম যে আপনি যদি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থেকে দূরে সরে আসেন, আজকে যা হয়েছে সেটা হওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো এই জিনিসগুলি আসলে ইট ডাজন্ট মেক মি এ ফিলসফার, এগুলি এস্টাবলিশড, এগুলির জন্য আপনার দার্শনিক হতে হয় না। আপনি যদি সব দরজা জানলা বন্ধ করে দেন তাহলে ন্যাচারালি বাতাস তো আসবেই, যেভাবেই হোক বাতাস আসবে না, ভেঙে আসবে। আওয়ামী লীগ কেন জানি এটা মনে করতো যে দৃশ্যমান সকল শত্রুকে কন্ট্রোল করে বা নির্মূল করে ওনারা চিরজীবন ক্ষমতায় থাকবেন, বাট এটা আসলে বাস্তবে এটা হয় না। তো আমার ধারণা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সব কিছুই করেছে রাজনীতি ছাড়া, রাজনীতির বাইরে চলে গিয়েছে। আওয়ামী লীগ সিনিয়র লিডারদের কথা শুনতো না, বা নতুন নতুন হাইব্রিডরা চলে আসতেছিল। তো আমরা জানতাম যে হয়তো সময় লাগবে, কারণ বাংলাদেশ এর আগে কোনোদিন রাজনৈতিক স্বৈরাচার দেখেনি। রাজনৈতিক স্বৈরাচার শুধুমাত্র আপনার হয় কি আপনার প্রশাসনের পাশাপাশি আপনার দলীয় ক্যাডার থাকে সারা বাংলাদেশে। সো আওয়ামী লীগ ইজ আ ভেরি ডিপলি রুটেড পলিটিক্যাল পার্টি। সো আওয়ামী লীগে তখন দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ এবং লোকাল পুলিশরা মিলে অত্যাচারগুলি করে, যার কারণে আপনি হেলমেট বাহিনীগুলি যেগুলি দেখতে পান, ফলে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায়। তো আমরা তো আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনো কারণে আমরা জানতাম এটা হবে। কবে হবে আমরা, পলিটিক্সে তো ফিজিবিলিটি রিপোর্ট হয় না, আমরা জানতাম এটা হবে, যার কারণে এই আন্দোলনটা আওয়ামী লীগ আর হ্যান্ডেল করতে পারেনি। আর যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একসময় আপনার আইয়ুব খান, ইয়াহিয়া খানের বিরুদ্ধেও রাজপথে ছিলেন, বিকজ তাদের মোরাল স্ট্রং ছিল, মানবিক শক্তির জায়গাটা অনেক স্ট্রং ছিল। আজকে তারা দুর্নীতি এমনভাবে নিমজ্জিত, তারা জানে তারা মানুষের গণতন্ত্র হত্যা করে তারা কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত। তো এই কারণে তাদের ওই মোরাল ফুটিংটাও সেরকম ছিল না, এই কারণেই তারা আর সার্ভাইভ করতে পারেনি। এই জিনিস যদি আমরা ফলো করি তো আমাদের একই পরিণতি হবে। এটা পলিটিক্স, যে পলিটিক্সে একটাই স্ট্রেট লাইন, সেটা হলো আপনি মানুষের জন্য কাজ করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি চায় আপনাকে মানুষ ভোট দিবে, এর বাইরে আপনি যা করবেন সবই চক্রান্ত, সবই ষড়যন্ত্র, এবং সেটা একটা দিন নস্যাৎ হয়ে যাবে। 2024 সালের 5 আগস্টের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আপনি আবার বেরিয়েছিলেন, তখন আপনার মধ্যে আসলে কোন ধরনের ভয় বা আতঙ্ক বা আসলে কী ধরনের? আমাদের তো আর হারানোর কিছু ছিল না, আমরা তো এটা মেনেই নিয়েছিলাম যে এইভাবে করে চলতে থাকলে আমাদের এইভাবে আন্দোলন করতে হবে, যে যার জায়গা থেকে আমাদের সবাই মিলে কাজ করতে হবে এই সরকারকে সরানোর জন্য। এই সরকার সরবে, বাট সময়ের ব্যাপার।
আর এই ধরনের সরকারের সফট ডিসমিসাল হয়ে যায়। ক্রিকেট খেলা যেমন হয় না, যে অনেক বড় বড় কিছুও তারা পার পেয়ে যায়, কিন্তু এটাতে যেমন তাদের প্রোগ্রাম করার বা তাদের ষড়যন্ত্র করার সুযোগ তত ছিল না। সো আমরা এই ছাত্র ঐক্য আন্দোলনে সবার সাথে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য করেছি, যেভাবে করার, নিজেকে অফকোর্স সেফ তো রাখতে পারি নাই, সরকার তো আমাদেরকে তারপর অ্যারেস্টই করে ফেললো। বাট আলহামদুলিল্লাহ যে আজকে যা হয়েছে, বাংলাদেশের জন্য এটা একটা বড় অর্জন। বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হলে আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যাওয়াটা অত্যন্ত জরুরি ছিল, নাহলে দেশের অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছিল। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? সেগুলো খুব ডিফিকাল্ট প্রশ্ন। আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি যদি হিসাব করতে যান, তাহলে আসেন আমি আপনাকে বলি, ৭৫-এর 15ই আগস্ট সেখানে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু আওয়ামী লীগ অপমানিত হয়নি, আওয়ামী লীগ অসম্মানিত হয়নি। এইবার কিন্তু আওয়ামী লীগ অপমানিত আর অসম্মানিত হয়েছে। ৭৫-এর পর যখন আওয়ামী লীগের নেত্রী দেশে ফিরে আসে, তখন আওয়ামী লীগের একটা সেকেন্ড টিয়ার ছিল। রাজ্জাক সাহেব, আমু সাহেব, আব্দুল সামাদ আজাদ, তোফায়েল আহমেদ সহ আরও বড় বড় অনেক সিনিয়র লিডাররা ছিল, যাদের নিজস্ব একটা মোমবাতির সমান আলো থাকলো আলো ছিল। বাট এখন আওয়ামী লীগের সেকেন্ড টিয়ারের কোনো পলিটিশিয়ান নাই, বরং লায়াবিলিটি আছে। এখন আওয়ামী লীগে দেখা গেছে নেত্রী একটা ইলেকট্রিসিটির মতো, আর বাকি সব ঝাড়বাতি। সেই ঝাড়বাতির ছোট ছোট বাতির পিছে কিছু কিছু পোকা ঘুরে, এবং সেই ইলেকট্রিসিটি নাই, এবং সে আওয়ামী লীগও নাই। তো আমি মনে করি গত 10 বছর যে বিরাজনীতি করে এবং আওয়ামী লীগ যেভাবে পলিটিক্স ধ্বংস করে দিয়েছে, নিজের দলের মধ্যেও পলিটিক্স ধ্বংস করে দিয়েছে, এবং সেক্ষেত্রে সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান আওয়ামী লীগের ওভাবে বের হয়নি। তো আমার মনে হয় আওয়ামী লীগের সামনে পলিটিক্সে ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আগামী দিনে, আওয়ামী লীগের পলিটিক্সে ফেরত আসাটা, বিকজ ওই টিম আওয়ামী লীগ বানাতে পারে না। এবং লাস্টে এমন একটা ভাব ছিল যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবে, এবং ক্ষমতায় বসে দল চালানো বা দায়িত্ব দেওয়াটা খুব সহজ। কিন্তু আপনি দেখুন না, যেহেতু আপনি অনেকদিন সাংবাদিকতা করেন, আপনার এরশাদ সাহেবের পতনের পর 2 দিনের মাথায় মিজান চৌধুরী সব দল খুলে ফেলল। আপনার 1/11-এর পরে জিল্লুর রহমান সাহেব বা খন্দকার দেলোয়ার সাহেব দল খুলে ফেলল। আজকে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল 3.5 মাস হয়ে গেল, একটা লোক পর্যন্ত একটা কথা বলার সাহস পাচ্ছে না, বা একটা কথা বলছে না, বা কেন ওনার কথায় কেউ শুনবেও না। সো ওই জায়গাটাই আওয়ামী লীগের নষ্ট হয়ে গেছে। সো অনেকে আমি দেখি শুনে বলে আওয়ামী লীগ 5 বছর 10 বছর বছর। আওয়ামী লীগ আসলে যদি কাজ আরম্ভ করে পলিটিক্যাল ওই অবস্থান থাকে, আওয়ামী লীগ 5-10 বছর পর আবার রাজনীতিতে ফেরত আসতে পারে। কিন্তু এরকম যদি চলতে থাকে, আওয়ামী লীগ যদি অনুশোচনা না থেকে রিভেঞ্জফুল পলিটিক্স, প্রতিশোধমূলক এই মানসিকতা থাকে, তা আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অনেক মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগের রাজনীতিক যে পারপাসগুলি ছিল, সেগুলি ছিল বঙ্গবন্ধু হত্যা শেষ, সেটা বিচার শেষ, যুদ্ধাপরাধী সেই বিচার শেষ। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার মতো এখন আর কোনো কিছু নাই। যেটা আওয়ামী লীগ বুঝাতো আমরা দুর্নীতি করবো, স্মার্ট বাংলাদেশ বুঝে গিয়েছে আওয়ামী লীগ শুধু দুর্নীতি করার জন্য, আপনার উন্নতি না, উন্নয়ন না, দুর্নীতি করার জন্য উন্নয়নের প্রজেক্টগুলি নিত। সো আমার মনে হয় আওয়ামী লীগের যে ক্রেডিবিলিটি ক্রাইসিস, টপ থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, ইট ইজ ভেরি ডিফিকাল্ট আওয়ামী লীগের অ্যাক্টিভ পলিটিক্সে ফেরত আসা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফিরব। দর্শক আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আপনি আওয়ামী লীগের সাথে যেহেতু রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু তারপরে তো সামাজিকভাবে আত্মীয়তার সূত্রে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো তাদের সাথে। এরপর অর্থাৎ গেল 5 আগস্টের পর আওয়ামী লীগের এই পর্যন্ত নেতাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা দেখা হয়েছে কিনা, বা বিভিন্নভাবে তাদের মধ্যে কোনো অনুশোচনা 5 আগস্টের পর থেকে কারোর মধ্যে কোনো অনুশোচনা আপনি দেখতে পেয়েছেন? এটা ইম্পর্টেন্ট না আওয়ামী লীগের অনুশোচনা, নিচের লেভেলের কোন নেতা ঘরে বসে কি বললো অনুশোচনাটা। প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ যদি এটা পার পেয়ে যেত, তাহলে কি ওনারা দাঁড়িয়ে বলতো যে এতগুলো হত্যাকাণ্ড, এত দুর্নীতি হয়েছে, যেন আমরা এটা পার্টি হব না, আমরা আওয়ামী লীগ হব না। আজকে অনেকেই সমালোচনা করতে পারে, এখন গাছের পাতাও আওয়ামী লীগের সমালোচনা করবে। এমন একটা সময় ছিল আমরা হাতে গোনা কয়জন আওয়ামী লীগ নিয়ে কথা বলতাম, এখন তো সবাই আওয়ামী লীগকে নিয়ে কথা বলে। এখন খুব ইজি আওয়ামী লীগের টপ নেতৃবৃন্দকে করা, কিন্তু এরা সবাই বেনিফিশিয়ারি, এনারা গিলটি বাই অ্যাসোসিয়েশন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সো আমার কাছে ওই অনুশোচনাটার কোনো মূল্যও নাই যে অনুশোচনা আপনি ঘরে বসে করবেন। আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ে অনুশোচনা করে কিনা সেটা ম্যাটার করে। নিচের লেভেলে ছোট ছোট বেনিফিশিয়ারিরা কি অনুশোচনা করলো ঘরের মধ্যে বসে থাকার জন্য বা একটু সেফটি সিকিউরিটি পাওয়ার জন্য, আমার মনে হয় সেটা সিগনিফিকেন্ট না। আসলে ভাই, এই আওয়ামী লীগের নিয়ে সমালোচনা করতে গিয়ে যখন আপনি জেলে গেলেন, জেল খাটলেন,
বের হলেন, এই জেলের ভেতরে বা জেল থেকে বের হওয়ার পরে আপনি কি মানে কোনো ধরনের কোনো দিক থেকে কোনো তাদের আপনার যে কারণে জেলে নেওয়া সে বিষয়ে সেই মামলা সেই এখন কি অবস্থায় আছে? এখন মামলা তো এখনও আছে। প্রথমবার যে সময় আমরা কারাগারে গেলাম যে ফখরুল সাহেবের সাথে, ওই মামলাগুলি তো চার্জশিট করা, ওই মামলাগুলি এখনও আছে। পরবর্তীতে এই মামলাগুলি মনে হয় উইথড্র হয়ে গেছে, 5ই আগস্টের আগে যে আমরা জেলে গেলাম এই মামলাগুলি যে উইথড্র হয়ে গেছে। দেখুন, আমি কোনোভাবে আশা করতে পারি না যে আমরা রাজনীতিতে যখন আসছি, আমরা তরুণ ছিলাম, যে রাজনীতিতে অন্যদের সাথে যা হবে না তা আমাদের সাথে হবে না। এতদিন ধরে একটা নোংরা সিস্টেম ডেভেলপ হয়েছে। আমরা যারা পলিটিক্সে আসছি আমরা সবাই সিস্টেমের পার্ট ছিলাম। তো আমার মামলা বা জেলে যাওয়াটা ওই সিস্টেমের একটা অঙ্গ। সো আমার প্রথমে অফকোর্স আমি ইউজ টু ছিলাম না, প্রথমে খারাপ লাগতো, পরে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে এই সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আপনার এই 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রাজনৈতিক কেরিয়ারে নেতৃত্বের জায়গায় থেকে বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে কী রকম রাজনৈতিক সম্মান বা স্নেহ, একই রকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে আপনি কী ধরনের রাজনৈতিক সহযোগিতা বা রাজনৈতিক সম্পর্কটা কেমন আপনাদের মধ্যে দল টু দল, মানে পার্টি টু পার্টি, অ্যাজ এ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি, অ্যাজ এ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বিষয়ে যদি আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করেন। আমি সবচেয়ে কম বয়সে শীর্ষ নেতা হয়ে আমি ম্যাডামের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি। প্রথম 1.5-2 বছর আমি যখন সেই মিটিংগুলিতে যেতাম আমি কোনো কথা বলতাম না, আমি শুনতাম। আমি ওই মিটিং শেষ হওয়ার পরে 15-20 মিনিট ম্যাডামের কাছে যেয়ে শিখে নিতাম যে ম্যাডাম উনি কী বললেন, এটা বলার কি এটা। ম্যাডাম প্রায় বলতো পার্থ তুমি বলো, পার্থ তুমি বলো। প্রচণ্ড স্নেহ এবং আমাকে দায়িত্ব নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের অনেক কথা আমাকে বুঝিয়েছেন। অনেক কিছু পাবলিক মিটিং বলেন বা সব জায়গাতে বলেন আমাকে ফোকাস করেছেন, আমাকে বলেছেন পার্থ এই কথাগুলি বলবে। পার্লামেন্টে আমাকে সুযোগ করে দিয়েছেন পার্থ। এই যে দ্য অ্যাপ্রিসিয়েশন, দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বিএনপি ইজ বিএনপির মধ্যে না একটা ইনক্লুসিভিটি কাজ করে, সবাইকে নেওয়া এবং যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাকে সামনে দিয়ে দেওয়া। এবং ন্যাচুরালি বয়সের কারণে তারেক রহমান সাহেবের সাথে আমার সম্পর্কটা আরও অনেক, ম্যাডামের সাথে তো একটা ন্যাচারালি একটা গ্যাপ থাকো। এবং আমি তারেক রহমান সাহেবের কাছ থেকে এই জিনিসটা গত 18-17 বছরই পেয়েছি। যখনই কোনো রাজনৈতিক যেই জিনিসগুলিতে আমি মনে করি যে এটা কি জিজ্ঞেস করা উচিত, এটা কি হওয়া উচিত, এটা মানে বিকজ আমরা তো উই অল পার্ট অফ দ্য টিম, উনি হয়তো জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু, তো সেখান থেকে আমি ওই জায়গাটা সবসময় পেয়েছি। এবং আমি দেখেন যখন 20 দল ছেড়ে দিলাম, আমি রাজনৈতিক কারণে ছেড়ে দিলাম, এবং তার 6 মাস পর তো 20 দলই বলতে গেলে আর থাকলো না, বিলুপ্ত হয়ে গেল। এবং আমিও গতানুগতিক রাজনৈতিক দলের মতো একটা জোট ছেড়ে নেই যে জোটকে গালিগালাজ করা, জোটের বিরুদ্ধে করা, আমি সে ধরনের কোনো কর্মকাণ্ড কখনই করিনি। আমি আমার কারণে, আমার দল গোছানোর কারণে জিনিসটা করেছি। এবং গুড যে বিএনপি টুক ইট উইথ গুড গ্রেস, যে না ঠিক আছে পার্থ আলাদা থাকবে, আলাদা মানিয়ে আমাদের বাইরের কেউ না। এবং আবার আস্তে আস্তে রাজনৈতিক সম্পর্ক এবং দ্য স্যাক্রিফাইসেস, বিএনপির জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করি। তো আমার মনে হয় সব কিছু মিলে আই ওয়াজ ভেরি মানে হ্যাভ দ্য অপরচুনিটি টু বি ট্রেইনড। ম্যাডাম আমাকে 12 বছর পাশে বসি সাংঘাতিকভাবে, যে কোনো মিটিং, যে কোনো ছোট ছোট জিনিস। এবং এর আগে শুধু ম্যাডাম বলে কোনো দেলোয়ার সাহেবও, খন্দকার দেলোয়ার সাহেবের সাথেও যখন আরম্ভ করেছি, উনি আমাকে পাশে বসিয়ে সাংঘাতিকভাবে ওই ট্রেনিংটার জন্য জাতীয় রাজনীতিতে অনেক অল্প বয়সে আসার কারণে আমার মনে হয় না আমি তত বড় কোনো ফাউল প্লে বা জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না এমন কোনো সিদ্ধান্ত আমি নিতে পেরেছি। আমি অনেক অল্প বয়সে মন্ত্রী হওয়ার অফার পেতাম বা আপনার এমপি হওয়ার সুযোগ ছিল যদি একটু কম্প্রোমাইজ, ওই জিনিসগুলি আমার মধ্যে আসেনি। আমার মনে আছে একবার সময় খন্দকার দেলোয়ার সাহেব যে কোনো একটা কারণে 111-এর সময় যে কোনো একটা মিটিং আমি যেতে চাচ্ছিলাম না, আমি একটু ভীত ছিলাম যে আমাকে সরকারি গোয়েন্দা সংস্থায় বলবে। আমাকে দেলোয়ার সাহেব নিচে ফোন করে বললো যে এখনই যুদ্ধে যাওয়ার সময়, এখনই তোমার আমাদের পাশে থাকতে হবে, কিচ্ছু হবে না, যা হবে আমাদের সবার হবে। জেলখানায় যখন ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা যারা যারা সিনিয়র ছিল, অ্যানি চৌধুরী সবাই ছিলেন, আমাকে ওই বিকজ আমি তো ওনাদের মতো অত সিজন পলিটিশিয়ান ছিলাম না। ম্যাডাম সবসময় আমার খবর নিত বা রাজনৈতিক বক্তব্য কোনটা কোনটা দেওয়া হবে। আপনি দেখতেন লক্ষ লক্ষ মানুষের আপনার যেখানে পল্টন ময়দানে ম্যাডাম ইট ওয়াজ সো কাইন্ড যে ম্যাডাম আমাকে রেফার করতো যে এই মাত্র পার্থ বলে গেল। আসলে এগুলি তো মানে $1 বিলিয়ন অ্যাচিভমেন্ট, পলিটিক্সে তো এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো আমি মনে করি আমার অত্যন্ত সৌভাগ্য
এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে, এটাই আমি আল্লাহর কাছে আশা আমি চাই আর কি। 2008 সালের নির্বাচনে ভোলার 1 আসনে যেমন আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু আপনার ভাই ভোলার 2 আসন থেকে তিনি ধানের শেষ প্রতীক নিয়ে সেই সময় আপনি অভিযোগ করেছিলেন যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, যে সেই সময় আসলে 2 আসনের মধ্যে যে কোনো একটি আসন পাহারা দিয়ে বিজয়ী হতে হবে আর একটা আসন ছেড়ে দিতে হবে, এরকম পরিস্থিতি ছিল। একই রকমভাবে 2014 সালে নির্বাচনে না যাওয়া 2018 সালে রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান 17 থেকে আপনি নির্বাচন করেছিলেন। সেই ভোটের অভিজ্ঞতা এবং 2024 সালের 7 জানুয়ারির যে আন্দোলন, তার আগে আপনি আবার ফিরে গেলেন যুগপৎ আন্দোলনে, রাজপথে মিছিল করলেন। অন্য রাজনৈতিক দল যেভাবে রাজপথে ছিল, বিএনপির অর্থাৎ 31 দফা দাবির সমর্থনে। তো ওই আগের দুটো নির্বাচন এবং আপনার এই ঢাকার নির্বাচনের অভিজ্ঞতা এবং কি দেখেন এইসব মিলিয়ে যে আপনার? 2008-এর নির্বাচনটা ছিল ডিফারেন্ট নির্বাচন। 2008-এর নির্বাচনটাতে আমাদের নেতাকর্মী বলেন বা যাই বলেন, আমরা অ্যাটিটিউডটা বুঝতে পারছিলাম ইটস প্রো আওয়ামী লীগ প্রশাসনের। ভালো ভালো নেতাকর্মীরা সবাই জেলখানায় ছিল বা পলাতক ছিল বা আসামি ছিল। তো ওই সময় নির্বাচনের সিচুয়েশনটা আলাদা ছিল, মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, বাট তারপরও একটা দৃশ্যমান একটা অবস্থান ছিল। বা ইনকামবেন্ট গভর্নমেন্ট হওয়ার কারণে ন্যাচারালি আমাদের পপুলারিটিরও একটা ব্যাপার ছিল, যে হয় কি ইনকামবেন্ট গভর্নমেন্ট থাকলে হয়তো আপনার একটু পপুলারিটি কম থাকে। বাট 2018 নির্বাচনটা তো বিশ্ব বেহায়াপনা নির্বাচন ছিল, ওইটা তো কোনো নির্বাচনই ছিল না। এবং আমি কিন্তু আপনার যদি মনে থাকে 2018 নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলাম। আমি বলতাম, মিটিংয়ে বলেছিলাম যে ম্যাডামকে এইভাবে জেলে রেখে, যে আমরা কোনো দাবি দবাই হলো না, কোনো কিছু হলো না, হঠাৎ করে ঐক্যফ্রন্ট চলে আসলো, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গেল। আমি বুঝতে পারছিলাম কি হবে নির্বাচনে, বাট নির্বাচনে যেতে হবে, সামটাইমস ইউ হ্যাভ টু প্লে ফর দ্য টিম। এই কারণে আমরা নির্বাচনে গিয়েছিলাম। বাট আমি জানতাম 2018-তে কী নির্বাচনী রেজাল্ট হবে, বিকজ আমরা আগে থেকেই দেখতে পাচ্ছিলাম পুলিশের কি ভূমিকা, তাদের কি ভূমিকা, তারা কীভাবে। বাট আমরা বুঝি নাই যে রাতের বেলা ভরে দিবে, সেটা বুঝি নাই, যে রাতের বেলা ব্যালট বাক্স ভরে দিবে সেটা বুঝি না। আমরা মনে করেন যে হয়তো নির্বাচনের দিনে আমাদেরকে ঢুকতে দিবে না, এটা করবে না। বাট আগে থেকে যে সেটা করে বসবে সেটা আমরা বুঝতে পারিনি। এক এক সময় এক এক অভিনব চুরি করার কৌশল নিয়ে আওয়ামী লীগ হাজির হতো আর কি। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফিরব। দর্শক আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর আপনি তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন, দীর্ঘ সময় আলাপ করেছেন। আপনারা তো যে 15.5 বছর ধরে যে আন্দোলন সংসদে বা সংসদের বাইরে জনপ্রতিনিধিদের হাতে, অর্থাৎ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল দলের অংশগ্রহণের একটি গণতান্ত্রিক সরকার এবং জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠার আন্দোলন, তো সরকারের সাথে আলোচনার সময় এই বিষয়গুলো কিভাবে আপনি তুলে ধরেছেন, কি বলেছেন আপনি? ইউনূস সাহেবের সাথে যখনই কথা হচ্ছে, ফার্স্টে আমি একটা কথা বলতাম যে দেখুন, আমার যে নির্বাচনমুখী সংস্কারগুলি যাতে হয় এবং কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য সরকার থাকে এরকম মেসেজ জানি মানুষের কাছে না যায়। এবং আমি মনে করে সবসময় বলতাম যে আপনার উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। তো ওই জিনিসটা এখন এটা এস্টাবলিশ হয়নি, যে উপদেষ্টার মধ্যে আপনি 5-7টা উপদেষ্টার বেশি কারো নাম বলতে পারবেন না। তো এই জিনিসটা আমি মনে করতাম যে এটা দরকার ছিল, যে ভালো কিছু মানুষ যাদের সাথে জনগণের একটা সম্পৃক্ততা আছে তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখলে আমার মনে হয় আরও অনেক বেনিফিট হতো। বাট এই 17 বছরে জঞ্জাল, আপনি সরকার আসছে, আমাদের সবারই নৈতিক দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো। দুই একটা কনস্ট্রাকটিভ বা সাংগঠনিক আপনার বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা করতেই পারি এই সরকারের, বাট এই সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয় সেই জিনিসটাকে যতখানি পারা থামানো। আসলে ফ্যাসিজম তো কোনো আইন করে থামানো যায় না। আপনি ভালো মানুষ যদি না হয় তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ নাই। আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন, পাইলট ভালো না হলে আপনি চালাতে পারবেন না। সো রাজনীতিতে আপনার দ্য পার্সন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষ যদি যেই নেতা যদি চিন্তা চেতনায় চিন্তা করে যে না আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি, তাহলেই আপনি দেখবেন যে উনি ওনার বিরুদ্ধের কথাকে
অ্যালাউ করবে বা উনি উনি ওই জিনিসটাকে মেনে নেবে। আদারওয়াইজ আমি নিজে চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময় এটাকে ঠিক করতে পারবেন না। তো বা তারপরও ওনারা চাচ্ছে, ওনারা মনে করছে কিছু ক্ষমতা ব্যালেন্স করলে, কিছু জিনিস করলে আর কোনো পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না বা আর কোনো ওরকম দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না। তো ওনারা করছেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি। আমরা বলছি আমরা 25 তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে আমরা সেটা জমা দিব আমাদের তরফ থেকে, এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। 100 দিন তো পার হয়ে গেল সরকারের, আপনাদের ওই 2 বৈঠকের যে আলাপ আলোচনা তার দৃশ্যমান কিছু পেয়েছেন? যে ব্যাংকিং খাতে এখন 3 মাস কোনো দুর্নীতির খবর পাইনি। এটা একটা বড় ব্লেসিং। দুর্নীতিটা এত খারাপভাবে চলছিল এবং আপনার যারা আছে ছাত্র বলেন বা মন্ত্রী মিনিস্টারদের কোনো পার্সোনাল এরকম খারাপ কিছু আমরা শুনতে পাইনি। এই জিনিসগুলি অনেক ভালো আমাদের জন্য। তারপর আপনার যেহেতু একটা ললেস অবস্থা ছিল, পুলিশের যে ভূমিকা ছিল, পুলিশ ওয়াজ আপনার মানে দৃশ্যমান সরকারের ভূমিকায় ছিল আওয়ামী লীগের। হ্যাঁ, যেটা আপনার যে কারণে পুলিশের উপর এত রোষটা ছিল, ওরকম 7 দিন এই দেশে ললেস থাকার পরও মোটামুটি কন্ট্রোল হয়েছে। 100 দিনটাকে আমি ধরবো না, বাট আমি এতটুকু মনে করি সরকার ভালো কাজ বা যা চাচ্ছে সেটার প্রসেসটা স্টার্ট হয়েছে। যেহেতু সংসদ কমিশনগুলি করা হয়েছে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে। আমার মনে হয় তারপরেই আমরা বুঝে যাব নির্বাচনী রোডম্যাপটা কবে হবে এবং জনগণের ক্ষমতা কবে জনগণের হাতে ফেরত আসবে। অনেকের মধ্যে এই আশঙ্কাও আছে যে তারা নিজেরা একটি রাজনৈতিক দল যেটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষমতায় এভাবে আসার পর তারা একটি কিংস পার্টি টাইপের তৈরি করে। আপনি সেরকম কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে? ইউনূস সাহেবকে নিয়ে আমার এটা মনে হচ্ছে না, বিকজ ইউনূস সাহেবের অন্যান্য অনেক অর্জন আছে যা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার চেয়েও সেটা কোনো অংশে কম না। সো আমি মনে করি উনি এই বয়সে এসে নিজের নামের পাশে এই জিনিসটা, আমার মনে হয় না হি উইল ডু দ্যাট। আর এমনও কিছু নাই যে এই দেশে উনি আরও 2 বছর 3 বছর বেশি ক্ষমতায় থাকলে দেশ রাতারাতি সিঙ্গাপুর হয়ে যাবে, এরকমও কিছু না। এরকম কিছু কিছু মানুষের আপনার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে অন্যান্য যারা আছেন সবাই মিলেই তো সরকার এই জিনিসটা বাস্তবে রূপ দিতে পারবেন। কিছু কিছু খায়েশ তো থাকতেই পারে, কিছু কিছু মানুষের থাকতেই পারে যারা জীবনে কোনোদিন রাজনীতি না করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারা দেখছেন তো তারা এখানে কীভাবে পাকাপোক্তভাবে থাকতে পারে, এটা কিছু কিছু মানুষের ইচ্ছা অভিপ্রায় তো থাকতে পারে, আগেও ছিল। কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে এই বাস্তবে এই জিনিসটাকে মানে আপনার বাস্তবে রূপ দেওয়াটা মুশকিল হয়ে যাবে রাজনৈতিক দল করে সেটাকে এস্টাবলিশ করে। বিকজ মাথায় রাখতে হবে যে এই ছাত্রদেরকে বলেন এই বলেন, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনাদের তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, এবং তারা নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে। কি মনে হয় যে কতদিন পরে নির্বাচন হতে পারে? 2025 ডিসেম্বর, জানুয়ারি বা 26 জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই সময়টার মধ্যে আমার মনে হয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার জায়গা থেকে মনে করি যে ওই সময়টার মধ্যে সম্ভাবনা আছে, বাট এর আগেও হতে পারে, সেটা তো আমি বলতে পারি না। সরকারের সাথে কি আলাপ হয়, কি সরকারের প্ল্যান কতখানি, সরকার কি কি সংস্কারে হাত দিতে চায়, সেটাতে কতখানি সময় লাগে, আমি মনে করি সেটা সেই সময়টাই যৌক্তিক সময়। বাংলাদেশ জাতীয় পার্টির উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করা, মানুষের পক্ষে কথা বলা। তো সেই নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে আপনাদের পক্ষ থেকে যে ধরনের সংস্কার প্রস্তাব আপনারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন, জনগণের সামনে কি হাজির করবেন তার কাজ কি চলছে? আগামীতে কি চাচ্ছি, কিভাবে চাচ্ছি, সব ধরনের কাজে আমাদের চলছে। এটা যখন রাইট টাইম আসবে আমরা অফকোর্স সেটা জাতিকে আমরা জানাবো যে আমরা কি চাচ্ছি, কীরকম করে চাচ্ছি, সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখি, আমরা ইনশাল্লাহ সবই জানাবো। বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বশেষ ঘোষণা দিয়েছেন যে পরপর একই ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি করার ঘোষণা দিয়েছেন। যদিও সেই ঘোষণার একটা অংশে আপনি নিজেও ছিলেন, তো সেই ঘোষণাকে আসলে বাস্তবায়নযোগ্য মনে হয় আপনার কাছে? যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব, এবং আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা তো অত্যন্ত জরুরি। বিকজ সমাজের আরও অনেক স্টেক হোল্ডার থাকে, তারা রাজনীতির এই নোংরা পরিবেশ বা ধাক্কাধাক্কি করে তাদের পক্ষে রাজনীতি আসা সম্ভব না। কিন্তু এই কারণে ভালো মেধার কাছ থেকে আমরাও এক্সপার্টিজ বা এক্সপার্ট অ্যাডভাইসগুলি আমরা পাই না। তো আমি মনে করি উচ্চকক্ষতে যদি এই ধরনের সমাজের প্রতিষ্ঠিত মানুষরা থাকে তাহলে আমাদের জন্য দেশ চালানো আরও সহজ হবে। আমরা যদি আল্লাহ যদি চায়, আমরা যদি সেই সংসদে বসি, তাহলে আমাদের জন্য এই জিনিসটা আরও হবে। আমাদের ক্ষমতা যত আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবেন তত আমাদের উইল বিহেভ আওয়ারসেলফ।
কারণ ক্ষমতাটা তো পাগলা ঘোড়ার মতো, আপনি যখন বসে পড়েন আপনি এলোমেলো হয়ে যান। সো আমি মনে করি সেটা ভালো, বিএনপির এই প্রস্তাব ভালো। তবে এই জিনিসগুলি আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এগুলি চেঞ্জ করে, বিকজ দিজ আর মেজর চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, তো এই সরকার না হয়ে আমার মনে হয় গণতান্ত্রিক সরকার এসে চেঞ্জ করাটা আমার মনে হয় এটা বেটার। আপনি নির্বাচিত হয়ে সংসদে গেলে যাদের উদ্দেশ্যে, যাদেরকে নিয়ে 2008 থেকে 2014 পর্যন্ত সমালোচনা করেছেন, তাদেরকে কি মিস করবেন যদি তারা সংসদে না থাকে? আওয়ামী লীগ যেই কাজ করেছে আমরা বারবার ওই হৃদয় তাকিয়ে দেখবো যাতে কোনোভাবে জানি আমরা এই কাজ না করি। আপনার লাইফে যদি আওয়ামী লীগ সংসদে না থাকে, কিন্তু আমাদের কথায়, আমাদের চিন্তায়, চেতনায়, কারণ আওয়ামী লীগ গত 17 বছর যা শিখিয়ে দিয়ে গেছে, আপনি শুধু ওই কিতাবের দিকে তাকিয়ে যদি মনে করেন যে বাবা এগুলি করবো না, তাহলেই তো আপনি সাকসেসফুল পলিটিশিয়ান হয়ে যাবেন। সো আওয়ামী লীগকে আমাদের সবসময় বাম হাতে রাখতে হবে, যে আওয়ামী লীগ কী করেছে এই সময় ওইটা করবো না। তা আমার মনে হয় বাংলাদেশে রাজনীতির সবচেয়ে ভালো গাইডলাইন এখন আওয়ামী লীগ। যা যা করেছে তা না করলেই অন্ততপক্ষে ক্ষমতায় নাও আসতে পারেন, সেটা অন্য কথা, ক্ষমতার হিসাবে, কিন্তু অসম্মানিত হবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আওয়ামী লীগ তো যেই পরিমাণভাবে অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে, এটা কোনো রাজনৈতিক দলের মানে ক্যারেক্টারিস্টিক্স হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। সো ইটস নো মোর, পলিটিক্সে থাকে সাম দাম দ্বন্দ্ব ভেদ, আওয়ামী লীগ নিয়ে আসছে খুন গুম। পলিটিক্সে আইদার সাম থাকবে, দাম থাকবে, কিনে নেবেন বা খাতির করবেন বা দ্বন্দ্ব করবেন বা ভেদ করবেন, এই চাণক্যের এই কথা। আর আপনি সাম দাম তো না, একটা হলো আমি আর একটা হলো দামি। আওয়ামী লীগ পুরো পলিটিক্সের ক্যারেক্টারই চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশে। তো আমি তাই বলছি যে আওয়ামী লীগকে সবসময় স্মরণে রাখতে হবে, যার কারণে আপনি ওই ভুলগুলি না করেন। সেটা তো ভুল যাতে না হয় সেই দিক থেকে আওয়ামী লীগকে স্মরণে রাখবেন, কিন্তু যদি রাজনীতির বা সংসদের যেটি প্র্যাকটিস, যেটি ব্যবহারিক দিক আমরা দেখি যে অপোজিশন, স্ট্রং অপোজিশন। শফিক ভাই, একটা ব্যাপার কি, আগামী সংসদ যেটাই হবে উইল বি এ ভেরি ডিফিকাল্ট পার্লামেন্ট, কারণ মানুষের এক্সপেকটেশন কিন্তু অনেক হাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় আছে যে আমাদের ক্ষমতা থেকে সরাতে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগ বা অন্য কোনো দল লাগবে না, জনগণের মধ্যে থেকেই কিন্তু একটা অপ্রত্যাশিতভাবে একটা জিনিস চলে আসতে পারে। সো আপনারা যেটা মনে করছেন সেরকমভাবে আগামীতে কিন্তু আমাদের জনগণের কে খুশি রাখার এবং জনগণ যাতে কোনো কারণে আপসেট না হয় সেই জিনিসগুলি কিন্তু মাথায় রেখে সংসদে যেতে হবে। এবং প্রত্যেকটা রাজনীতিবিদের লাইফস্টাইল থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু এই জিনিসগুলিকে আগের মতো আর বেপরোয়া হলে হবে না। যে এক এমপি দেখা গেলো 700 বাড়ি কিনে ফেললো দুবাইতে, লন্ডনে, কেউ 20,000 কোটি টাকা পাচার করে ফেললো, কেউই করে ফেললো না। এই জিনিসগুলি আমার মনে হয় আগামীতে যদি করা হয় তাহলে এটা সুইসাইড হবে, পলিটিক্যাল সুইসাইড হবে। আপনার কি প্রতিশ্রুতি এরকম থাকবে যে নিজে দুর্নীতি করব না, অন্য কাউকে দুর্নীতি করতে দেব না? না, দেখুন, আমরা প্রতিশ্রুতিতে এরকম থাকবে যে আমরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে আমরা ইচ্ছা করলেও দুর্নীতি না করতে পারি। আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি করব না, আরও 5 জন করবে বা আরও 3 জন করবে, ইট উইল নট সলভ দ্য প্রবলেম। ইউ হ্যাভ টু ডেভেলপ আ সিস্টেম যেখানে আপনি ইচ্ছা করলেও আপনি দুর্নীতি করতে পারবেন না। সো সিস্টেম ডেভেলপমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকে যেমন মিডিয়ারা যখন ওপেন হয়ে গিয়েছে অনেক হচ্ছে, এখন আওয়ামী লীগের ব্যাপারটা হলে আওয়ামী একটা বেহায়া রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছিলো। মিডিয়া লিখলেও আওয়ামী লীগ দুর্নীতি করবে, আমি বলতাম না যে খুল্লা দুর্নীতি করতো। যার 5 টাকার মালিক নেই, যেটা বাল্ব কোনো দিন লাগে নেই, উনি পাওয়ার প্ল্যান্টের মালিক হয়ে গেছে। যেটা 5 টাকা ব্যাংকে নাই, ব্যাংকের মালিক হয়ে গেছে। এবং এটা সবাই জানতো। আওয়ামী লীগের এই বেহায়াপনাটা, অর্থের প্রতি যে ওনাদের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, অভিপ্রায়, অভিরুচি, এই যে অর্থ কামাই করার যে কারণটা, তো এই কারণেই যে তাদের এই যে সালমান রহমান সাহেবের মতো লোক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, দরকার ছিল কি এরকম দুর্নীতি করার? এরকম দরকার ছিল না। তো এই যে মানে স্টেট প্যাট্রোনাইজ দুর্নীতি, এবং আমরা চাই যে এই দেশে আমরা এটা প্রস্তাবে দিচ্ছি, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমরা এটা প্রস্তাবে দিব আমাদের প্রস্তাবে, যে এই দেশে একটা অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন পাশ করা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট, যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের বদনাম হয়। এই যে মন্ত্রী একজন জাভেদ, উনি 700 বাড়ির মালিক, বিদেশি পত্রিকা ওনার নাম আসছে, এতে আমার দেশের কি রেপুটেশন নষ্ট হচ্ছে না? সো ওনাকে তো আপনি অর্ডিনারি চোর হিসাবে ট্রিট করতে পারবেন না। হি ইজ এ স্পেশাল চোর, অ্যান্ড ফর দ্যাট ইউ নিড স্পেশাল ল। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে লোকগুলি, যারা হাতে গোনা 4-5 জন লোক দেশের ইকোনমিটা ধ্বংস করে দিয়েছে, তো এদের জন্য আলাদা ব্যবস্থা আমাদের করতে হবে। তো আপনি আমাদের বিশ্বাস যে আমি তো আমার জায়গা থেকে কথা বলবো, আমি আমার জায়গা থেকে করে ধরবো, আর বাকিটা তো সময় বলে দেবে। তবে আমার বিশ্বাস যে এই ধরনের দুর্নীতি বাংলাদেশে আর কখনো হবে না। আপনি বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফে পড়াশোনা করেছেন, আপনি উচ্চতর শিক্ষার জন্য বিদেশে গেছেন, ফিরে এসে আপনি ব্রিটিশ স্কুল অফ ল, যেটি সরাসরি বাংলাদেশ থেকে বিদেশে পড়ে, সেটি তো বিদেশি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদের কারিকুলাম ফলো করতে হচ্ছে। দেশের জন্য এই শিক্ষার বিষয়ে
আপনারা বা আপনি কি চিন্তা করেন? আগের গভর্নমেন্ট যারা ছিল তারা দৃশ্যমান আপনার উন্নতিতে বা দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী ছিল, যে আপনি দেখবেন আমি 10টা স্কুল বানিয়েছি, বানিয়েছে, তার মান খুব খারাপ ছিল। যেমন আমার ভোলাতে হাসপাতাল বানিয়েছে, সেখানে গরু ছাগল পালা আরম্ভ হয়ে গিয়েছিল, কোনো মেশিন নাই, কেউ আসে না, কোনো ডক্টর নাই যাতে আপনি দেখাতে পারেন। আমার মনে হয় স্বাস্থ্য আর শিক্ষা এই দুই জায়গাটাতে আগামী সরকার যারাই আসবো, আমরা আসি বা বিএনপি আসি, যেই আসি, আমাদের সবাই কালেকটিভলি কাজ করতে হবে যে স্ট্যান্ডার্ডটা বাড়ানোর জন্য। এই যে আপনি বলেন মান, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে আমরা 15 বছর আগে 16 বছর আগে একটা ইন্টারমিডিয়েটের ছেলে যে স্ট্যান্ডার্ড ছিল, আমি বলবো না সবাই খারাপ, বাট জেনারেলি ওই স্ট্যান্ডার্ড কিন্তু এখন অনেক লো হয়ে গেছে। সো এটাও কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকার জন্য এই জিনিসটাকে সবসময় তারা করে, যে মেধা যাদের থাকে তাদেরকে দাবিয়ে রাখার। এবং আরেকটা জিনিস সবাই মিস করছে, এটা খুব দরকার, ড্রাগস। যেই পরিমাণ ছেলেরা বা যেই পরিমাণ ছেলে মেয়েরা বা সমাজে, অনেকে লজ্জায় বলে না, যেই পরিমাণ ড্রাগ হয়ে গিয়েছে না, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ ব্যবসায়ী ইয়াবাবদি, তাকেই যেভাবে প্রমোট করতো এবং সে যেভাবে ফান্ড আওয়ামী লীগকে দিয়ে বলতো, একটা ড্রাগের হোলসেল ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছে। আমি মনে করি আগামী সরকারের, কারণ এখানে আমার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 50 লক্ষ ছেলেপেলে এর মধ্যে আপনার জড়িত বা এফেক্টেড, তাদেরকে এরকম একটা বড় যুব সমাজ যদি এদেশ থেকে ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু সামনে অনেক ঝামেলা হবে। তা আমি মনে করি ড্রাগসটা থামানো অত্যন্ত দরকার। শিক্ষার মান এবং স্বাস্থ্যের মানটা, এখন আমাদের মান নিয়ে কাজ করা উচিত। আমাদের ওই দৃশ্যমান ডেভেলপমেন্টের চেয়ে কোয়ালিটি অফ লাইফ, সেটাকে আমার মনে হয় আগামী সরকারের কাজ করা উচিত, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষ রিয়েলাইজ করবে যে না, এই মানটা অনেক অনেক উপরে উঠে যাচ্ছে। আপনার অনেক ব্যস্ততার মধ্যে একাত্তর টেলিভিশনের এই মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।